সবাইকে স্বাগতম। চৌম্বক ক্ষেত্র একটা গতিশীল চার্জের উপরেই শুধু বল প্রয়োগ করে এমনটা নয়। আমরা এখন শিখব যে গতিশীল চার্জ বা কারেন্টও আসলে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। তাই এখানে এদের মধ্যে কিছু মিল আছে। আমরা যখন পরে ক্যালকুলাস শিখব তখন আমরা আরও কিছুটা বিস্তারিতভাবে দেখব যে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই মুদ্রাটা হলো আসলে তড়িৎ চৌম্বক ক্ষেত্র। তবে সেটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। এখন এতটুকু চিন্তা করাই যথেষ্ট যে কারেন্ট বা তড়িতের কারণে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। প্রকৃতপক্ষে একটা গতিশীল চার্জের কারণেই চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আমি এখনই ওসবের ব্যাপারে বিস্তারিত যেতে চাই না, কারণ সেখানকার ম্যাথগুলো কিছুটা কল্পনাপ্রসূত মনে হতে পারে। আপনি আপনার স্ট্যান্ডার্ড হাই স্কুলের ফিজিক্স ক্লাসে, যেখানে ভেক্টর ক্যালকুলাসের খুব বেশি গভীরে যাওয়া হয় না, সেখানে এরকম কিছু দেখে থাকতে পারেন। আপনার একটা তার আছে, আমি একটা তার আঁকছি, এটা হলো আমার তার, আর এটা কিছু পরিমাণ কারেন্ট আই পরিবহন করছে। এটা আই পরিমাণ কারেন্ট পরিবহন করছে। দেখা যাবে যে এই তারটা একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করবে এবং সেই চৌম্বক ক্ষেত্রটা দেখতে এই তারটার চারপাশে অনেকটা সমকেন্দ্রিক বৃত্তের মতো হবে। আসুন দেখি আমি এটা আঁকতে পারি কিনা। আমি ক্যালকুলাসের কঠিন বস্তুর ঘূর্ণনের ভিডিওটার মতো করে আঁকার চেষ্টা করি। তাহলে চৌম্বক ক্ষেত্র তারের পেছন থেকে শুরু হয়ে তারের সামনে দিয়ে এভাবে যাবে। অথবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন, নিচে এখানটাতে দেখাই। আপনি ধরে নিন যে তারটা আপনার মনিটরের তলে আছে, তাহলে তারটার বাম পাশে চৌম্বক ক্ষেত্রগুলো মনিটরের তল থেকে বাইরে বেরিয়ে আসছে, মনিটর থেকে বাইরে বেরিয়ে আসছে। আর তারটার ডান দিকে চৌম্বক ক্ষেত্র মনিটরের ভেতরে ঢুকছে, এটা মনিটরের ভেতরে যাচ্ছে। আপনি এরকমটা চিন্তা করতে পারেন, তাই না? আপনি এই নিচের ড্রয়িংটা উপরেও চিন্তা করতে পারেন। এই অংশটা মনিটরের পেছনে আছে আর এই অংশটা মনিটরের সামনে আছে। এখান থেকে চৌম্বক ক্ষেত্র বেরিয়ে আসছে আর এখান দিয়ে ভেতরে যাচ্ছে। আশা করি এবার কিছুটা হলেও বুঝতে পারছেন। আমি কীভাবে জানবো যে এটা এই দিকে ঘুরছে? এটা আসলে ক্রস গুণ থেকে আসছে। যখন আপনি একটা চার্জ আর অন্যান্য বিষয় নিয়ে কাজ করবেন, কিন্তু আমি এখন সেদিকে যেতে চাইছি না। এখানে ভিন্ন আরেকটা ডান হস্ত নিয়ম আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি এই তারটা খাড়াভাবে ধরে রাখুন। আপনি কল্পনা করুন যে ডান হাতে তারটা এভাবে ধরে আছেন, যে আপনার বুড়ো আঙ্গুল কারেন্টের দিক নির্দেশ করছে। আপনার বুড়ো আঙ্গুল যদি কারেন্টের দিক নির্দেশ করে, তবে আপনার অন্যান্য আঙ্গুলগুলো চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তাহলে দেখা যাক আমি এটা আঁকতে পারি কিনা। আমি এটা অন্য রং দিয়ে আঁকবো। এটা আমার বুড়ো আঙ্গুল, আর আমার বুড়ো আঙ্গুলটা তারের উপর দিয়ে এভাবে যাচ্ছে, আর আমার অন্য আঙ্গুলগুলো তারটার চারপাশ দিয়ে পেঁচিয়ে যাচ্ছে। এগুলো হলো আমার আঙ্গুলের জোড়াগুলো, আর এগুলো আমার হাতের শিরা, এটা আমার নখ। তাহলে দেখতেই পাচ্ছেন আমি সেই একই তারটা ধরে আছি। আমি তারটা আঁকি, আমি একই তারটা ধরে আছি। তাহলে দেখছেন যে আমার বুড়ো আঙুলটা কারেন্টের দিক নির্দেশ করছে। এই নতুন ব্যাপারটা মনে রাখতে হবে। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে? এটা আমার অন্য আঙুলগুলোর দিকে যাচ্ছে। আমার আঙুলগুলো তারের এই পাশ দিয়ে বের হয়ে আসছে, আর চৌম্বক ক্ষেত্রটা বা আমার হাতটা একদিক দিয়ে ভেতরে যাচ্ছে, এটা তলের ভেতরে যাচ্ছে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা এর মান বের করব কিভাবে? মান নির্ণয়ের আগে একটা স্বচ্ছ ধারণা নেওয়া যাক যে এখানে কি ঘটছে। এটা দেখা যাবে যে আপনি তারের যত কাছে যাবেন চৌম্বক ক্ষেত্র ততই শক্তিশালী হবে, আর যত দূরে যাবেন চৌম্বক ক্ষেত্র তত দুর্বল হবে। এই বিষয়টা বোঝা যায়। আপনি এরকম চিন্তা করতে পারেন যে চৌম্বক ক্ষেত্র আসলে ছড়িয়ে পড়ছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। যদি ধরে নেই যে চৌম্বক ক্ষেত্র ছড়িয়ে পড়ছে, তবে এটা যত দূরে যাবে ততই বেশি পরিধি জুড়ে তা বিস্তৃত হবে। আর এখন আমি আপনাদেরকে যে সূত্রটা দিব সেটা কিছুটা সেই ধারণাই দিবে। চৌম্বক ক্ষেত্রের সূত্রটা দেখলে দেখা যাবে যে এটাকে আসলে একটা ক্রস গুণ দিয়েই সংজ্ঞায়িত করা হয়, কিন্তু আমরা সেটা নিয়ে চিন্তা করছি না। আমাদের জানতে হবে যে চৌম্বক ক্ষেত্রের আকৃতি এরকম হয় যদি কারেন্ট এই দিকে যায়, আর কারেন্ট যদি নিচের দিকে যায় তাহলে এর দিকটা উল্টে যাবে। কিন্তু এক্ষেত্রেও আকৃতিটা হবে তারের চারপাশে সমকেন্দ্রিক বৃত্তের মতো। সে যাই হোক, এই চৌম্বক ক্ষেত্রের মান কি হবে? এই চৌম্বক ক্ষেত্রটার মান সমান হবে মিউ। এটা একটা গ্রিক বর্ণ, আমি একটু পর এটার ব্যাপারটা বুঝিয়ে বলছি। গুণ কারেন্ট ডিভাইডেড বাই
2πr। এখান থেকেই আমি একটু আগে যা বলেছিলাম সেটা বোঝা যায়। এই r হলো তার হতে আপনার দূরত্ব। আপনি তার থেকে যত দূরে যাবেন ততই r এর মান বাড়বে, আর চৌম্বক ক্ষেত্রের মান কমতে থাকবে। আর এই 2πr তো বৃত্তের পরিধিরই সূত্র। তাহলে এটা আপনাকে একটা আইডিয়া দিচ্ছে। আমি জানি আমি বিস্তারিতভাবে এখনও কিছু প্রমাণ করিনি, কিন্তু আপনাদের এরকম একটা ধারণা হতে পারে যে 2πr তো বৃত্তের পরিধি। এই ব্যাপারটা বোঝা যাচ্ছে, কারণ কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র একটা বৃত্তের মতো। এই তারের চারপাশে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তের পরিধির সকল বিন্দুতে এর মান সমান। এখন এই মিউ কি জিনিস যেটাকে ইউ এর মতো লাগছে? এটা হলো তারটা যে মাধ্যমে আছে তার প্রবেশ্যতা। এই তারটা রাবারের মধ্য দিয়ে যাচ্ছে, নাকি ভ্যাকুয়ামের ভেতর দিয়ে যাচ্ছে, নাকি বায়ু বা কোনো ধাতু বা পানির ভেতর দিয়ে যাচ্ছে, তার উপর নির্ভর করে চৌম্বক ক্ষেত্রের মান ভিন্ন হবে। হাই স্কুল ফিজিক্স ক্লাসে আমরা সাধারণত ধরে নেই যে তারটা বায়ু মাধ্যমে আছে, আর বাতাসে চৌম্বক প্রবেশ্যতার মান শূন্যস্থান বা ভ্যাকুয়ামের চৌম্বক প্রবেশ্যতার মানের প্রায় কাছাকাছি। একে বলা হয় ভ্যাকুয়ামের প্রবেশ্যতা। এর মানটা আমি ভুলে গেছি, আমি এটা দেখে নিতে পারবো। সায়েন্টিফিক ক্যালকুলেটরে মানটা দেওয়া থাকে। আসুন একটা প্রবলেম করা যাক। কিছু সংখ্যা বসিয়ে সূত্রটার প্রয়োগ দেখি। তাহলে একটা তারের ভেতর দিয়ে কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে। আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি তারটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে I সমান 2 অ্যাম্পিয়ার্স। 2 অ্যাম্পিয়ার্স কারেন্ট যাচ্ছে, আর আমি চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাই এখানকার একটা বিন্দুতে। ধরলাম যে বিন্দুটা এই তারটা থেকে 3 মিটার্স দূরে আছে। এখন আমি বের করব এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক কী হবে। মানটা বের করা একদম সহজ, আমরা এই সমীকরণ থেকেই বের করতে পারবো। চৌম্বক ক্ষেত্রের মান এই বিন্দুতে হবে, আমি ধরে নিচ্ছি তারটা বায়ু বা ভ্যাকুয়ামের মধ্যে আছে, তাহলে শূন্যস্থানের প্রবেশ্যতা এটা একটা কনস্ট্যান্ট গুণ কারেন্ট যেটা হলো 2 অ্যাম্পিয়ার্স ডিভাইডেড বাই 2πr। আর এখানে কত? এটা হলো 3 মিটার্স। তাহলে 2π গুণ 3, তাহলে এটা সমান শূন্যস্থানের প্রবেশ্যতা। এখন লবে এবং হরে 2 বাদ হয়ে যাবে, ডিভাইডেড বাই 3π। এর মান কিভাবে হিসাব করব? এক্ষেত্রে আমি আমার বিশ্বস্ত TI-85 ক্যালকুলেটর বের করব। আমার মনে হয় আপনারা এটা উপলব্ধি করে কিছুটা আশ্চর্য হতে পারেন যে আমি সব কিছু ডিলিট করে দিয়েছি। এবার দেখুন কিভাবে আবার সেখানে যাওয়া যায়। এটার মধ্যে শূন্য মাধ্যমের প্রবেশ্যতার মান দেওয়া আছে। আপনি প্রথমে সেকেন্ড বাটন চাপুন, তারপর কনস্ট্যান্ট যেটা হলো 4 বাটন সেটা চাপুন। এর মধ্যে কনস্ট্যান্টগুলোর মান দেওয়া আছে, এখানে দেওয়া নেই, মোর বাটন চাপছি, এখানেও নেই, আবার মোর চাপছি। আবার দেখুন মিউ নট শূন্য স্থানের প্রবেশ্যতা, এটাই আমার দরকার। এটাকে আমার 3π দিয়ে ভাগ করতে হবে, ডিভাইডেড বাই 3। এখানে পাই কোথায়? আচ্ছা, এটা পাওয়ার চিহ্নের উপরে আছে, ডিভাইডেড বাই 3π। এটা সমান 1.3 গুণ 10⁻⁻7। এর একক হলো টেসলা। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান হলো 1.3 গুণ 10⁻⁷ টেসলা। এটা আসলে অনেক অনেক দুর্বল চৌম্বক ক্ষেত্র। এজন্যই টেলিভিশন সেটের তারের পেছনে কোনো ধাতব বস্তু রাখলেও সেটা ছিটকে পড়ে না। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। তাহলে আমরা বলছি যে এখানকার গতিশীল চার্জটাই যে শুধু চৌম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত হবে, বা এখানকার কারেন্টই যে শুধু চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে তা নয়, কারেন্ট বা চার্জ আসলে চৌম্বক ক্ষেত্র তৈরিও করবে। আশা করি এবার আপনারা এদের মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছেন, কারণ এ কথাটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের বেলায়ও প্রযোজ্য। একটা স্থির চার্জ একটা স্থির তড়িৎ ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয়, আর এটা নিজেও স্থির তড়িৎ ক্ষেত্র তৈরি করে। তাহলে পদার্থবিজ্ঞান পড়তে পড়তে আপনি নিজের মনের অজান্তেই প্রমাণ করে ফেললেন যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র আসলে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তড়িৎ ক্ষেত্রকে চৌম্বক ক্ষেত্রের মতো মনে হবে যদি আপনি ভিন্ন ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখেন। যখন কোনো কিছু আপনার পাশ দিয়ে যাচ্ছে আর আপনিও এটার সাথে সাথে যাচ্ছেন, তখন জিনিসটা আপনার কাছে স্থির বলে মনে হবে। তড়িৎ ক্ষেত্রের বিষয়টা অনেকটা এরকম। যাই হোক, আজ এখানেই শেষ করব। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে যখন দুইটা পরস্পর সমান্তরাল তার কারেন্ট পরিবহন করে তখন কি ঘটে। আপনারা হয়তো অনুমান করতে পারছেন যে তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে।